আমার নাম শুভেন্দু, আর ইনি আমার স্ত্রী অপর্ণা। আজ আমরা দুজনেই আমাদের 2 সন্তানকে নিয়ে একটি নতুন ভাড়া বাড়িতে এসেছি। আমার ছোট ছেলে সবে 1 বছর পেরিয়েছে, আর আমার বড় ছেলে আর কিছুদিনের মধ্যে 3 বছরে পড়বে। অনেক খোঁজাখুঁজির পর আমরা আমাদের বাজেটের মধ্যে এই বাড়িটি পেয়েছি। 2টি ঘর, রান্নাঘর, বাথরুম সব কিছুই আছে। আশেপাশের জায়গাটা বেশ ভালো, আর উপরতলায় বাড়িওয়ালা থাকে। লোকটা ভালো, তবে এখনো বিয়ে হয়নি। আচ্ছা শুভেন্দু, প্রায় 10 দিনের জন্য আমার গ্রামের বাড়ি যাচ্ছি। দিনকাল যা হয়েছে, মাঝে মাঝে গ্রামে না গেলে হয়তো অন্য কেউ সেখানকার জমি দখল করে নেবে, আর আমি টেরও পাবো না। হ্যাঁ, সে যা বলেছেন চন্দনদা। আচ্ছা, এই নাও উপরের ঘরের চাবি। আর হ্যাঁ, যদি কোনো দরকার থাকে তাহলে আমাকে ফোন করো, কেমন? এই বলে চন্দনদা চলে গেল, আর আমরা স্বামী স্ত্রী ঘরের জিনিসপত্র গুছিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়লাম। সেদিন আমরা খুব ক্লান্ত ছিলাম, তাই আমরা সবাই তাড়াতাড়ি খাবার খেয়ে শুয়ে পড়লাম। কিন্তু মাঝরাতে আমাদের ছোট ছেলে বাবনের ঘুম ভেঙে যায় এবং সে প্রচণ্ড কান্নাকাটি শুরু করে। কি হলো বাবান, এভাবে কাঁদছো কেন? ওকে দুধ খাইয়ে দাও, তাহলে ও ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, সে তো করছি, কিন্তু ও তো খেতেই চাইছে না। উফ, আর ভালো লাগছে না। সারাদিন যে ধকল গেছে, তারপর এই ছেলেটাও ঘুমোতে চাইছে না। এই শোনো, বাবান এখন দুধ খাবে না। তুমি এক কাজ করো, ওকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে এসো তো। আচ্ছা ঠিক আছে। কি রে, ঘুম আসছে না? আসবেই বা কি করে? দিনও তো বেশ ঘুমিয়েছ, এখন বাইরে যেতে চাইছো। এরপর আমি আমার ছোট ছেলে বাবানকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। তখন তার কান্না একেবারে থেমে গিয়েছিল, আর বারবার তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে বাড়ির বাইরে যাওয়ার জন্য ইশারা করছিল। দেখো ছেলের কাণ্ড, এই মাঝরাতে বাইরে যেতে চাইছে। ঠিক আছে, চল তাহলে। আমাদের বাইরের দরজার ঠিক উপরে একটা বাল্ব জ্বলছিল। আমি খোকাকে সেই বাল্বটি দেখাচ্ছিলাম। খোকা হাসি মুখে সেই আলোর দিকে চেয়েছিল। তারপর হঠাৎ বাল্বটি জ্বলতে জ্বলতে নিভে গেল। গোটা বাড়িটা একেবারে অন্ধকার হয়ে গেল এবং খোকা জোরে জোরে কাঁদতে শুরু করলো। আমি ভাবলাম, আজই নতুন বাল্ব লাগালাম আর আজকেই ফিউজ হয়ে গেল। ঠিক তখনই আবার বাল্বটা জ্বলে উঠল। আরে এই তো জ্বলছে, তার মানে বাল্বটা ফিউজ হয়নি। চল খোকা, এবারে ঘুমাবি চল। তারপর এক পা যেই এগিয়েছি, সঙ্গে সঙ্গে বাল্বটি আবার বন্ধ হয়ে গেল। তার কয়েক সেকেন্ড পর আবার জ্বলে উঠল। এইভাবেই একবার জ্বলে, একবার নিভে যায়, আবার একবার জ্বলে, আবার নিভে যায়। এর মধ্যে দেখলাম খোকা ঘুমিয়ে পড়েছে, তাই আর বেশি মাথা না ঘামিয়ে আমিও ঘুমোতে চলে গেলাম। দাদাবাবু, সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আশ্চর্য, তাহলে কি নিজে নিজেই ঠিক হয়ে গেল? তাই হবে হয়তো। এরপর বেশি কথা না বাড়িয়ে ইলেকট্রিশিয়ানকে টাকা দিয়ে স্নান করতে চলে গেলাম। প্রতিদিনের মতো মায়ের পুজোতে বসলাম। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মা কালীর পুজো করতেন। তিনি পূজা করার পরই তার দৈনন্দিন কাজকর্ম শুরু করতেন। সেই সব দেখে আমিও মায়ের পুজোর পরই নিজের কাজ শুরু করি। আমরা গতকাল এই বাড়িতে এসেছি, তাই আজ আমি কাজে যাইনি, বরং বাড়িতে থেকেই অপর্ণাকে ঘরের অন্যান্য কাজে সাহায্য করতে শুরু করলাম। আর এইভাবেই আমাদের আজকের পুরো দিনটা কেটে গেল। এখন সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার ঘুম আসছিল না কিছুতেই। মনে বারবার একটাই চিন্তা আসছিল, গতকাল রাতে বাল্বটা বারবার জ্বলছিল আর নিভে যাচ্ছিল কেন? একবার গিয়ে দেখে আসবো। না, একবার গিয়ে দেখেই আসি। দেখলাম বাল্বটি জ্বলছে। আমি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলাম, কিন্তু বাল্বটি তখনও জ্বলছিল। সেই ইলেকট্রিশিয়ানটা ঠিকই বলেছিল, মাঝে মাঝে এমন কিছু ঘটে যায় যা বোঝা অসম্ভব। এখন আমি নিশ্চিন্তে ঘুমাতে যেতে পারি। পরের দিন সকালবেলায় আমি স্নান সেরে পুজো করে কাজে চলে যাই। টানা 2 দিন পর আমি আজ অফিসে এসেছি, তাই বুঝতেই পারছি কাজের চাপটা ভীষণ। সেই জন্যই আমি বেশ কয়েক ঘন্টা টানা কাজ করে গেলাম। এই শুভেন্দু, লাঞ্চ ব্রেকে যাবি না? লাঞ্চ ব্রেক হয়ে গেছে তো। ও হ্যাঁ, আসলে কাজের চাপে ভুলেই গিয়েছিলাম।
আমি ব্যাগ থেকে টিফিন বের করে লাঞ্চ করতে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার ফোনটা বেজে ওঠে। হ্যালো। ওগো, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো, ও তো অজ্ঞান হয়ে গেছে। কি বলছো তুমি? ডাক্তারকে ফোন করেছো? হ্যাঁ, উনি যে কোনো সময় এসে যেতে পারেন। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি। অতু আমার বড় ছেলে, তার নাম অতনু। আমরা ভালোবেসে ওকে অতু বলে ডাকি, কিন্তু অতুর আগে কখনোই কিছু হয়নি, তাহলে আজকে হঠাৎ? ভয়ের কিছু কারণ নেই, সবকিছু ঠিকই আছে। ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে জ্ঞানও ফিরে আসবে। আর হ্যাঁ, এই কতকগুলো আমি টেস্ট লিখেছি, ওইগুলো একটু করিয়ে নেবেন। তুমি জানো, ও তো জল চেয়েছিল, জল এনে দেখি ছেলেটার জ্ঞান নেই। কিছুই বুঝতে পারছি না, রিপোর্টে কিছুই নেই, সবই নর্মাল। ডাক্তারও কিছু বলতে পারলো না। এসব কি হচ্ছে? সেদিন ইলেকট্রিশিয়ানও কিছু বলতে পারলো না, আর আজ ডাক্তারও। হ্যাঁ, সেটাই যে বুঝতে পারছি না। ঠিক আছে অপর্ণা, আর এইসব ঘেঁটে লাভ হবে না, রাত অনেক হয়েছে, শুয়ে পড়ি, চলো। রাতের এই সময় কে এসেছে? এই শুনছো? ওঠো না। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? কি কিছু শুনতে পাচ্ছ না? হ্যাঁ, শুনতে তো পাচ্ছি, মনে হয় কেউ এসেছে, কিন্তু এত রাতে কে আসতে পারে? সত্যি, এত রাতে কে বেল বাজাচ্ছে? আশ্চর্য ব্যাপার, এখানে আমরা কাউকে চিনি না, তাহলে কে? আমরা দুজনেই এই কথা ভাবছিলাম, আর অন্যদিকে কেউ সমানে দরজার বেল বাজাচ্ছিল। আমার মনে হয় অচেনা কেউ সাহায্য চাইতে এসেছে, গিয়ে দেখি একবার। আমি যাব? যাবে? ঠিক আছে, চলো। এরপর আমরা বেডরুম থেকে বেরিয়ে সোজা বাইরের দরজায় গিয়ে দাঁড়াই। তখন ধীরে ধীরে দরজায় ধাক্কা মারার আওয়াজ ক্রমশ কমে আসে। কে ওভাবে দরজায় ধাক্কা মারছে? কে? আশ্চর্য, কিছু বলছো না? অনেক হয়েছে। অপর্ণা একদিকে দাঁড়িয়ে থাকে, আর আমি দরজাটা খুলি। আমি বাইরে বেরিয়ে এদিক ওদিক তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। কি হলো? কে ছিল? কেউ নেই। যদি কেউ না থাকে, তাহলে তখন থেকে কে দরজায় বেল বাজাচ্ছিল? সেটাই তো বুঝতে পারছি না। আমার কিছু ঠিক লাগছে না। সকালে অতুর শরীর খারাপ, আর এখন এটা। আহা, ওটার সঙ্গে এটার কি সম্পর্ক? আমার মনে হচ্ছে আমরা এখানে নতুন, তাই হয়তো কেউ আমাদের সাথে মজা করছে। চলো, তুমি চলো, ঘুমাবে চলো। এরপর আমরা দরজা বন্ধ করে ঘুমাতে গেলাম। পরের দিন সকালবেলায় আমি আমার সকালের কাজকর্ম সেরে অফিসে চলে যাই, আর রাতে ফিরে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। উফ, আবার এই শুনছো? দেখো না, আজকেও কেউ দরজায় ধাক্কা মারছে। আরে উঠবে তো। কি হয়েছে? কি হবে? কি শুনতে পাচ্ছ না? আজকেও সমানে কে ধাক্কা মেরে যাচ্ছে। কালকে বেল বাজিয়েছিল, কিন্তু আজকে? হ্যাঁ, তাই তো, আমাদের বাইরের দরজায় ঠকঠক করে কেউ ধাক্কা মেরেই যাচ্ছে, কিন্তু কে হতে পারে? আমরা দুজনে বেডরুম থেকে বেরিয়ে আবার বাইরের দরজার সামনে দাঁড়ালাম। ওগো, কে হতে পারে? কে আছে বাইরে? কে? কিছু বলছো না কেন? কে ওখানে? চলে গেল নাকি? মনে হচ্ছে তো তাই। আমি কালকেই থানায় গিয়ে নালিশ করব। ওগো, এ তো আবার শুরু হয়ে গেল। হ্যাঁ, তাই তো। না, অনেক সহ্য করেছি, আর সহ্য করা যাবে না। আমি সঙ্গে সঙ্গে একটি লাঠি নিয়ে দরজাটা খুললাম, কিন্তু সেখানে কেউ ছিল না। চারিদিক নিস্তব্ধ, এবং আশেপাশে কাউকে দেখতে পেলাম না। আমি বুঝতে পেরেছিলাম যে কেউ ইচ্ছাকৃতভাবে আমাদের সাথে এই কাজটা করছে। তাই সকাল হওয়ার সাথে সাথেই আমি বাড়িওয়ালাকে বেশ কয়েকবার ফোন করি, কিন্তু তার ফোন বন্ধ ছিল। অবশেষে আমি পাশের থানায় গিয়ে অভিযোগ দায়ের করি। থানা থেকে একটি পুলিশ দল এসে তদন্ত শুরু করে। এমনকি আমাদের চারপাশে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো তারা খুঁটিয়ে দেখে।
স্যার কিছু খোঁজ পেলেন কে এই কাজ করেছে? দেখুন শুভেন্দুবাবু, আপনি বলছিলেন গত 2 দিন ধরে এটা ঘটছে। এর মানে আপনার প্রতিবেশীদের মধ্যে কেউ নিশ্চয়ই শব্দটা শুনেছে, কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখলাম কেউ কিছুই শুনতে পাননি। এমনকি সিসিটিভিতেও কিছু ধরা পড়েনি। আপনি নিজেই দেখুন। পুলিশ আমার সামনে সিসিটিভি ফুটেজ চালায়, কিন্তু তাতে তেমন কিছুই ছিল না। কেবল আমার ঘরের বাইরে বের হওয়ার ফুটেজটাই দেখা গেল। না না, এ কি করে হতে পারে? আমি আর অপর্ণা স্পষ্ট শুনেছিলাম, কিন্তু এখানে যে কিছুই দেখতে পেলাম না। কি হলো শুভেন্দুবাবু, দেখলেন তো ভিডিওটিতে কিছুই নেই। যান যান, বাড়ি যান, একটু রিল্যাক্স করুন, কিছুদিন পর দেখবেন সব ঠিক হয়ে গেছে। আমার বলার কিছুই ছিল না। প্রথমে বাল্ব, তারপর খোকার অজ্ঞান হয়ে যাওয়া, এখন দরজায় ধাক্কা মারার শব্দ। কোনো জিনিসেরই কোনো হদিশ পাচ্ছিলাম না। সারা রাস্তায় আমি শুধু ভেবে ভেবেই যাচ্ছিলাম। আর বাড়ি পৌঁছে দেখি অপর্ণা বাড়ির বাইরে 2 ছেলেকে নিয়ে বসে আছে, আর আমায় দেখে বলল, ওগো তুমি কোথায় ছিলে? তোমাকে কতবার ফোন করেছি, তোমার ফোনটা বন্ধ আসছিল কেন? আমার ফোন, ইস, একদম চার্জ দেওয়া হয়নি। কিন্তু তুমি এখানে বসে আছো কেন? আমরা এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, তুমি এক্ষুনি চলো। আরে কি হয়েছে কি সেটা তো বলবে। এই ছেলেটার ঘুম নেই, এক্ষুনি দুধ খাইয়ে এলাম, আবার কাঁদছে। বাবা অতু। হ্যাঁ মা। তুমি এখানেই থেকো, দেখবে যাতে বিড়ালে এসে খাবারে মুখ না দেয়। আমি এক্ষুনি ভাইকে চুপ করিয়ে দিয়েই আসছি। ঠিক আছে মা। এই বলে অপর্ণা রান্নাঘর থেকে বেরিয়ে খোকার কাছে যায়, কিন্তু ওখানে পৌঁছানোর আগেই খোকা চুপ হয়ে যায়। কি হলো? ছেলেটা হঠাৎ চুপ হয়ে গেল কেন? আপনি কে? আপনি আর আপনি এখানে এলেন কি করে? আশ্চর্য, আপনি আমার কথার উত্তর দিচ্ছেন না কেন? উত্তর দিন বলছি, উত্তর দিন। ভূত! এরপর কি হয়েছিল আমার ঠিক মনে নেই। বোধহয় আমি অজ্ঞান হয়ে গেছিলাম। যখন আমার জ্ঞান ফেরে তখন খোকা বিছানায় ছিল। আমি তখনই ওদেরকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসি। এ কি বলছো তুমি? তুমি ঠিক দেখেছো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই দেখেছি। আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে আমি বাইরে বেরিয়ে এসে ভুলভাল বকবো? অপর্ণার কথা আমি ফেলতে পারিনি, কিন্তু এখন রাত 8টা বাজে, আর এখন এই গোটা পরিবারকে নিয়ে ভাড়া বাড়ি খোঁজাটা খুব চাপের ব্যাপার। তাই অপর্ণাকে কোনো রকমে বুঝিয়ে আবার বাড়ির ভেতরে নিয়ে গেলাম। মনস্থির করলাম আমরা কাল সকালেই এ বাড়ি ছেড়ে দেব। এখন প্রায় 1টা বাজে। আমি ঘড়ির দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম কখন সকাল হবে আর আমরা বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। আমি মনে মনে মা কালীকে বলছিলাম, মা, শুধু আজকের রাতটা যেন ভালোই ভালোই বেরিয়ে যায়। তখন আবার দরজায় ধাক্কা মারা শুরু হয়ে যায়। সে এসে গেছে। ওগো ওগো, এসে গেছে সে। এইবারে কি হবে? হ্যাঁ, আমরা যে কেউ বাঁচবো না। অপর্ণা, অপর্ণা, নিজেকে সামলাও। তুমি এক কাজ করো, তুমি ওদের নিয়ে পুজোর ঘরে যাও, আমি দেখছি। যাও, তাড়াতাড়ি করো। অপর্ণা ওদের নিয়ে পুজোর ঘরে চলে যায়, আর আমি যাই দরজার দিকে। ওদিকে দরজায় ধাক্কা মারা আরও বেড়ে যায়। আমি কোনো রকমে মনে সাহস জাগিয়ে অবশেষে দরজাটা খুললাম, আর ঠিক তখনই কারেন্ট চলে যায়। চারিদিকে শুধু অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছিল না। তারপর অন্ধকারে আমার সামনে 2টি জ্বলন্ত চোখ ভেসে উঠল, আর কেউ আমার গলাটা চেপে ধরল। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করি, কিন্তু সে আমাকে তুলে ছুঁড়ে ফেলে দেয়, আর সে আমার গলাটা আবার চেপে ধরল। আমি মনে মনে মাকে ডাকি, মা, মা, আমায় রক্ষা করো, মা, আমায় রক্ষা করো। আমি মায়ের মন্ত্র জপ শুরু করলাম। তারপর সে আমাকে ছেড়ে চলে যায় এবং হঠাৎ করে দরজাটা বন্ধ হয়ে যায়। পরের দিন সকালে
আমরা সেই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে চলে গেলাম। কয়েকদিন পর যখন বাড়িওয়ালা আমাদের সাথে যোগাযোগ করলেন, আমি তাঁকে পুরো ঘটনাটা বললাম। সে বলল এটা তার বোনের আত্মা। সে সারা রাত বাইরে থাকত এবং খারাপ ছেলে মেয়েদের সাথে আড্ডা দিত, আর সে মাঝরাতে এইভাবে দরজায় ধাক্কা মারত। একদিন আমি তাকে অনেক বকাঝকা করেছিলাম, এমনকি সেদিন তাকে মারধরও করেছিলাম। সে রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। তারপর একদিন তার মৃত্যুর খবর পাই। তার গলা কাটা ছিল। তারপর থেকেই প্রতিদিন বাড়িতে এমন ঘটনা ঘটতে থাকে। তিনি বললেন যে তিনি তার আত্মার শান্তির জন্য অনেক কিছু করেছেন এবং সব কিছু ঠিকঠাক ছিল, তাহলে সে কেন ফিরে এলো?